আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 17 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কান্দিরাজ এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা আছে এক কথায় উত্তর দাও। একে আছে একটি স্পর্শহীন বলের নাম লেখো। একটি স্পর্শহীন বলের নাম হলো অভিকর্ষ বল। দুয়ে, গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ কি বৃদ্ধি পায়? গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পায়। তিনে, মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার হয়। দুই দেখেছে সঠিক উত্তরটি বেছে লেখো। একে আছে গ্রানাইট রূপান্তরিত হয়ে এটা আছে নিচে পরিণত হয়। দুই, এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো, এটা হচ্ছে অ্যাম্পিয়ার হবে। এরপর তিনে, এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম, এটা হচ্ছে অক্সনোমিটার হবে। তিনে দেখেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে এলপিজি এর পুরো নাম, এটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দুয়ে, আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত এটা উচ্চতা হবে। এরপর চারি, এটা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ একে আছে জ্বালানি গ্যাস, এটা হবে কয়লা। দুই আছে ক্রোম শাখা, এটা হবে ফুসফুস। তিনে আছে সবুজ উদ্ভিদ, এটা হবে উৎপাদক হবে। চারে ঘর্ষণ, এটা হবে ক্ষয়। এরপর পাঁচে দেখা যাচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখো। দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে অবস্থান করে। দুয়ে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের সূত্র, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে তিনি আছে পোড়া চুনে জল মেশালে কোন শক্তিতে রূপান্তরিত হয়? পোড়া চুনে জল মেশালে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 6 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো তিনটি। একে আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝায়? আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুপ্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। এরপরে দুই আছে আকরিক বলতে কি বোঝায়? লোহার আকরিকের নাম লেখো। লোহার আকরিকের নাম হলো হেমাটাইট। যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজে লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। এরপরে তিনি আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। এর উত্তরটি হলো খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্যকে সম্পর্কের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খলের বর্ণনা হলো যে ধরনের খাদ্য শৃঙ্খল তৃণভূমি বা স্থলভূমির সবুজ উদ্ভিদ বা উৎপাদক থেকে শুরু হয় এবং খাদ্যশক্তি ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর খাদ্যক হয়ে সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকে পৌঁছায়, সেই খাদ্য শৃঙ্খলকে তৃণভূমির খাদ্য শৃঙ্খল বলে। একে তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উৎপাদক গোষ্ঠী অর্থাৎ সালোক সংশ্লেষকারী উদ্ভিদই হলো খাদ্যশক্তির প্রধান উৎস। যদিও উদ্ভিদকুল সূর্যকিরণ শোষণ করে খাদ্য প্রস্তুত করে। দুই হচ্ছে প্রাথমিক খাদ্যক বা প্রাণীরা সরাসরি উৎপাদক শ্রেণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টি লাভ করে। তিনি দ্বিতীয়, তৃতীয় ও সর্বোচ্চ শ্রেণীর এর খাদ্যকুল মাংসাশী প্রকৃতির হয়। এরা একে অপরের সঞ্চিত খাদ্যশক্তি শোষণ করে পুষ্টি লাভ করে। এই প্রকার খাদ্য শৃঙ্খলের উৎপাদকের সংখ্যা সব থেকে বেশি হয়। 5 খাদ্য শৃঙ্খলে জড়িত পরবর্তী পুষ্টিস্তরগুলিতে অবস্থিত জীবের আকার ক্রমশ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জীবের সংখ্যাও ক্রমশ কমতে থাকে।
এখানে তোমাদের উদাহরণ দিয়েছে একটা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খেয়ে থাকে ব্যাং, ব্যাংকে খেয়ে থাকে সাপ, সাপকে খেয়ে থাকে ময়ূর। এরপরে 4 হচ্ছে অস্থিসন্ধি কাকে বলে? 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। স্যাডল সন্ধি কোথায় থাকে? হাতের বুড়ো আঙুল দুটিতে স্যাডল সন্ধি থাকে। এরপর সাথে থেকে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? যান্ত্রিক শক্তি কাকে বলে? এর উত্তরগুলি হলো অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তি উৎস বলে। উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। দীর্ঘদিন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস বলে। এবারে আছে নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎস যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হয় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে। উদাহরণ বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। এরপর যেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই যান্ত্রিক শক্তি বলা হয়। এরপর 2 যেটা আছে রক্তের বিভিন্ন কণাগুলির নাম ও কাজের উল্লেখ করো। রক্তের কণিকাগুলি হলো, একে হচ্ছে লোহিত রক্ত কণিকা যার কাজ হলো লোহিত রক্ত কণিকা ফুসফুসের থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরে আনাজে খানাজে প্রায় সব জায়গায় পৌঁছে দেয়। এরপর যেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, এর কাজ হলো শ্বেত রক্ত কণিকা মূলত শরীরে রক্ষীর মতো কাজ করে। এরা বাইরে থেকে আসা রোগের জীবাণুকে ধ্বংস করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। 2 শ্বেত রক্ত কণিকা শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করতেও সহায়তা করে। এরপর 3 এটা হচ্ছে অনুচক্রিকা, এর কাজ হলো অনুচক্রিকা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে। এরপরে 3 এটা আছে মৌলিক বা প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? বর্ণালীর নীতিটি লেখো। এই প্রশ্নগুলির উত্তরগুলি হলো মৌলিক রাশি যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহমাত্রা ইত্যাদি। এবার হচ্ছে লব্ধ রাশি, সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। বার্নৌলি নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলি নীতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 17 দাগে কান্দিরাজ এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।